Hello and assalamu alaikum. This is me too. I am from Dubai. সবাইকে ওয়েলকাম ব্যাক। আবার স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে দুবাইতে এসে আপনারা কিভাবে বা কি মাধ্যমে জব খুঁজে বের করতে পারেন এবং বিভিন্ন ফিল্ডে বিভিন্ন পদবি অনুযায়ী জব থেকে কত টাকা স্যালারি আর্ন করতে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো। সো বাইরে ভিডিও বানালে ভালো লাগে, কিন্তু বাইরে ভিডিও বানানো কষ্ট। অনেক সময় নয়েজ হয়, রোদ্রের টাইম। আর আপনারা এই মুহূর্তে বাইরে ভিডিও বানালে হচ্ছে আপনারা বাইরের পরিবেশ পরিস্থিতিও দেখতে পারলেন, যেহেতু সবাই দুবাই নিয়ে একটু বেশি উদ্গ্রীব, চিন্তিত, বিশেষ করে যাদের ভিসা হয়ে গেছে, যাদের প্রসেসিং অনগোয়িং, বা যারা আসতে চাচ্ছেন। যারা প্রসেসিং স্টার্ট করেননি তারা হয়তো বা একটু লেট করে ডিসিশন নেবেন। আর যারা এই মুহূর্তে আমাকে নক দিচ্ছেন যে আপু দুবাইয়ে হচ্ছে এই মুহূর্তে আমরা আসবো কি না, ভিসা পেয়ে গেছি, কি এই মুহূর্তে কি হতে পারে, এসে জব পাবো কি না, দুবাইয়ের পরিস্থিতি কি, এই সমস্ত বিষয়ে আজকে একটু কথা বলবো। সো আজকের বিষয়টাতে আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি, এই পরিস্থিতির মধ্যে দুবাইয়ে কিছু হোটেলে যাদের পার্মানেন্ট জব আছে তারা তো জব করতেছে, কোনো প্রবলেম নেই, এবং তারা হচ্ছে মাস শেষে স্যালারি পাচ্ছে। যারা হচ্ছে পার্ট টাইম জব করতো এখানে, বিশেষ করে হোটেলে, আপনার JW, ম্যারিয়ট, শেরাটন যে হোটেলগুলো আছে, এরা তো বিভিন্ন ইভেন্টের সময় পার্ট টাইমারদের নেয়। আর এখানে আমি দেখলাম যে অনেকেই হচ্ছে পার্ট টাইম জব করতে পছন্দ করে, কারণ আপনার এখানে এমন কিছু জব আছে যে 1800 দিরহাম স্যালারি, এক মাস 26 দিন কাজ করে। তো সেখানে হচ্ছে পার্ট টাইমাররা 26 দিন কাজ করে 2600 টাকা, 2600 দিরহাম অনায়াসই ইনকাম করে ফেলে। সো সেই জন্য হচ্ছে কিছু পার্ট টাইমের যে হোটেলগুলোতে ইভেন্ট বন্ধ আছে, কিছু পার্ট টাইম কাজ বন্ধ হয়ে গেছে। আর কিছু পোর্টের দিকের ডাইডক বা পোর্টের যে কাজগুলো আছে, এগুলোতে হচ্ছে শ্রমিক লেভেলের কিছু কাজ বন্ধ হয়ে গেছে। আশা করছি সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এই 3-4 দিন যাবৎ কোনো দুর্ঘটনা ঘটেনি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর সর্বপরিস্থিতিতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে হয়। সো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ঘোড়া সবই চলতেছে। এই যে আমিও মেট্রোর দিকে যাচ্ছি, আমি এখন দেরাতে যাব বিজনেসের কাজে। আজকে আরেকটা লাইভ করব কসমেটিক্স নিয়ে। তো আপনারা হচ্ছে দুবাইয়ে এসে জব খোঁজার 3টা মাধ্যম আমি বলে দিচ্ছি। 3টা মাধ্যম কি? প্রথমত হচ্ছে, যেটাকে আমি প্রথম ফেভার করি, সেটা হচ্ছে অফলাইন, বা বাংলাদেশি মানুষ অফলাইন অনেক বেশি পছন্দ করেন। সো অফলাইন হচ্ছে জব খোঁজার একটা মাধ্যম। নাম্বার 2, আমি সিগন্যাল পার হচ্ছি। নাম্বার 2 হচ্ছে অনলাইন। অনলাইনে হচ্ছে বিভিন্ন অথেন্টিক কোম্পানি, রিয়েল কোম্পানি, ভালো ইনকাম নিয়ে আপনি অনলাইনে জব খুঁজতে পারবেন। এরপরে হচ্ছে আমি সিগন্যালের জন্য ওয়েট করতেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু আমি হচ্ছে সিগন্যাল পার হওয়ার জন্য ওয়েট করতেছিলাম, তাই ভিডিওটা পজ দিয়ে রেখেছি। সো এখন সিগন্যাল পার হচ্ছি। আর আপনাদের সিগন্যাল এবং দুবাইয়ের মেট্রো রেলে ওঠার ব্যাপারে একটা বিষয় বলে দেই, সতর্কতা। যেহেতু যখন সিগন্যাল অবশ্যই মানবেন, মেট্রো রেলে ওঠার বা বাসে ওঠার সময় অবশ্যই কার্ড পাঞ্চ করবেন। আদার্সওয়াইজ আপনার পাশেই দেখবেন CID টিম থাকে, আপনাকে যদি ধরে জরিমানা করে 200 থেকে 400 দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। সো বি কেয়ারফুল। অনেকে হচ্ছে মানে না, তো সেটা করবেন না, প্রত্যেকে মানার চেষ্টা করবো আমরা। তারপর হচ্ছে আপনারা নাম্বার 2 অফলাইন, এবং নাম্বার 3 হচ্ছে রিক্রুটিং এজেন্সি। তো নাম্বার 3 দিয়ে আমি শুরু করব। দুবাইয়ে এখানে কিছু রিক্রুটিং এজেন্সি আছে। আমি এখানে আসার পরে 4 মাসের মধ্যে আমি যে কল সেন্টারে জবের জন্য সিলেক্ট হয়েছিলাম, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে গিয়ে হচ্ছে আমি যখন ট্রেনিং করার পরে যখন আমরা বাদ পড়ে যাই, ওই আপুর কাছে শুনে বিশ্বাস করলাম যে হ্যাঁ, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এখানে টাকা দিয়ে জব নেওয়া যায়।
কিন্তু ওইটা যে রিয়েল এজেন্সি অথেন্টিক আপনি বুঝবেন কিভাবে? আর আমাদের টিমে ওই আপুটাই, আমরা যদি 3 তারিখে ট্রেনিং শুরু করি, উনি ট্রেনিং কথা সাপোজ 5 তারিখ থেকে শুরু করে, কিন্তু ওনারই একমাত্র জব হয়েছিল। সো রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে আপনার বিশ্বস্ত পরিচিত ছাড়া, লাইক ধরেন আপনার ভাই ওই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, এটা আমি উদাহরণ দিয়ে বলছি, জব পেয়েছে, রিক্রুটিং এজেন্সিটা বিশ্বস্ত, তাহলে আপনি তাদেরকে টাকা দিয়ে চাকরি খোঁজার জন্য ট্রাই করে দিতে পারেন। আর রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে জব খোঁজার ক্ষেত্রে অফিসিয়াল জবগুলো তারাই পাবেন যাদের স্কিল আছে, ব্যাকগ্রাউন্ড ভালো আছে। আর ওই আপুটা হচ্ছে আসলে ওনার স্কিলও ভালো ছিল, যার সত্যি কথা। আর ওনার এক্সপিরিয়েন্স আসছিল, দুবাইতে প্রায় উনি 4 থেকে 6 বছর বিলং করতেছে। সো এই মাধ্যমগুলো জানা থাকলে আপনার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অফিসিয়াল লেভেলে জব করতে পারবেন, মিড লেভেলের জবগুলো করতে পারবেন, স্যালারিও ভালো হয়ে থাকে। কিন্তু রিক্রুটিং এজেন্সি থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। ওই আপু সম্ভবত অ্যারাউন্ড 500-র মতো দিয়েছিল। সো এটা আমি আপনাদেরকে সাজেশন করব না। নাম্বার 2 নম্বরে বলবো অফলাইন। অফলাইন বলতে বোঝাচ্ছি আপনার এখানে ভাই ব্রাদার আছে, বন্ধুবান্ধব আছে, বা এলাকার মানুষ আছে, ইউনিভার্সিটি ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, এদের সাথে যোগাযোগ করে, বা আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে, ধরে নিলাম আপনার কেউ নাই, আপনি সাধারণত বাঙালিরা এসে দেরায় না উঠে সাতোয়া বা এই সমস্ত জায়গায় আসার চেষ্টা করবেন। তো অফলাইনের মাধ্যমে বাঙালি ভাইদেরকে সিভি দিবেন, অবশ্যই শিক্ষিত লেভেল দেখে। মানে আপনি তো কথা বললে বুঝবেন আপনার স্ট্যান্ডার্ডে কারা যায়, তাদের সাথে কথা বললে অনেক সময় হয়ে যাবে। আবার অনেক সিনিয়র ভাইয়েরা আছেন এখানে ব্যবসা করেন, তাদের মাধ্যমে সিভি দিলে অফলাইনের সিভিগুলো দ্রুত ডাক পাওয়া যায় এবং দ্রুত ইনকাম আসে। ইনকাম আসে বলতে কল আসে, সিলেকশনটাও দ্রুত হয়ে যায়। রেফারেন্স এখানে একটা ম্যাটার করে, যেহেতু বাংলাদেশেও যেমন রেফারেন্স, অফলাইনে রেফারেন্স ম্যাটার করে, এখানেও ম্যাটার করবে। বাই দ্য ওয়ে, দুবাইয়ের জবের ইন্টারভিউগুলো কিন্তু সাধারণত কিছু কিছু জায়গায় আপনি যখন অনলাইনের ভিত্তিক ইন্টারভিউ দিতে যাবেন, তখন কোম্পানিতেই হচ্ছে আপনার ইন্টারভিউ হবে, রিটেন ভাইবা এগুলো হবে। সিগন্যাল পার হচ্ছি। সো আর হচ্ছে আপনি যদি অফলাইনে যেমন বাঙালিদের মাধ্যমে বা কোনো ইন্ডিয়ান কোম্পানি, পাকিস্তান কোম্পানিতে ইন্টারভিউ দিলে দেখবেন আপনার ইন্টারভিউগুলো অফিসে হবে না, সাধারণত একটা রেস্টুরেন্টে বসে তারা মিট আপ করবে। তারা আপনাকে বলবে যে অমুক জায়গায় আসেন, রেস্টুরেন্টে বসে একটা ফার্স্ট সেশন আপনার সাথে ভাইবা সেশন হবে, তারপর ফাইনাল সেশনে তারা অফিসে ডাকবে। এটা আমি খেয়াল করে দেখেছি কোনো ইন্ডিয়ান, পাকিস্তান বা বাঙালিদের কোনো কোম্পানিতে কাজ করলে তারা কি করে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা রেস্টুরেন্টে ডাকে, সেখানে বসে আপনার সাথে কনভারসেশন করে, দেন হচ্ছে আপনার ফাইনাল ইন্টারভিউর জন্য অফিসে ডাকে। আর অফলাইনেরগুলো একটু বেশি কাজে দেয় সত্যি কথা বলতে। আর এই জবগুলো স্ক্যাম থাকে না। অফলাইনের যে জবগুলো হবে এগুলোর মধ্যে আপনার কোনো ধরনের টাকা পয়সা চাবে না, ডিমান্ড চাবে না। স্যালারি একটু হয়তো নেগোসিয়েশন করে নেবেন, স্যালারি কত তারিখে দেয়, আপনার ডেজিগনেশন কি দিবে, কি কাজ করতে হবে, এগুলো ডিসকাস করে নেবেন অফলাইনে। বিশেষ করে বাঙালিদের সাথে ইন্টারভিউ দিলে আপনার স্যালারিটা কোন টাইমে দেওয়া হবে, আপনি তাদের ডাইরেক্ট এমপ্লয়ি নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এগুলো কিন্তু ডিসকাস করে নেবেন। তারপর আসতেছি অফলাইন। আমার কাছে অফলাইন বলতে অনলাইন বলতে এটাই আমার বেশি ফেভার। অনলাইনে হচ্ছে আমি অফিসার লেভেলে জব করতে অ্যাপ্লাই করতে পারি, ফ্রেশার বা অ্যাজ এ ফ্রেশার হিসেবেই আমি অ্যাপ্লাই করি, অ্যাজ এ ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাপ্লাই করার পরে কোম্পানিগুলো যখন আমাকে ডাকবে সাধারণত মেইল করবে এবং ফোন কল করবে। তো মেইল যেগুলো করবে, কিছু মেইলে হচ্ছে জাস্ট কোম্পানির নাম, আপনাকে শর্ট লিস্টেড করেছে, তাদের কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, বলবে আপনার সাথে শর্ট ইন্টারভিউ ভাইবা করতে চাচ্ছে। সো ওরা হচ্ছে আপনার লোকেশন এবং টাইম বলে দিবে আপনাকে যাওয়ার জন্য। তো এই জবগুলো কিন্তু আবার স্ক্যাম হবে, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আবার এই জবগুলোর নিচে দেখবেন HR ম্যানেজারের নাম হচ্ছে মেয়ে থাকবে। আর এই জবগুলোতে যদি আপনি যান ওই লোকেশন টাইম অনুযায়ী, যেমন আমি 2 বার গিয়েছিলাম, 3 দিন গিয়েছিলাম,
3 দিন গিয়ে স্ক্যামের শিকার হয়েছি। ওরা ইন্টারভিউ করে টাকা চায়, বলে যে হ্যাঁ আপনাকে সিলেক্ট করেছি, আপনার এত টাকা স্যালারি, আপনার সম্পর্কে বলেন, আপনাকে আমরা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সব কিছু দিব, কিন্তু আপনাকে হচ্ছে আপনার ভিসা ট্রান্সফার করার জন্য এত টাকা দেওয়া লাগবে, বা আপনার মেডিকেল, মানে ব্লা ব্লা ব্লা। সরি। সো যে কোনো এই ধরনের সিচুয়েশন ফেস করলে আপনি যে কোনো মূল্যে ওখান থেকে উঠে আসার চেষ্টা করবেন এবং টাকা দিবেন না। আমাকে বললে আমি বলি দেখো আমি তো প্রিভিয়াসলি এইচআর হিসেবে কাজ করেছি, তো তুমি আমার কোম্পানি, তুমি আমার এমপ্লয়ার, সো আমি তোমার এমপ্লয়, তুমি আমার এমপ্লয়ার, সো তুমি এগুলো সব কিছু বেয়ার করবা, এগুলো তো আমি বেয়ার করব না, আর আমার পক্ষে এগুলো সম্ভব না। আর অনলাইনে হচ্ছে রিয়েল জব, ওগুলো বুঝবেন যে জব আপনাকে মেইল করবে এবং অনেক সময় ইনডিডে আপনার ইনবক্সে মেসেজ দিবে, যেগুলো ইনডিডের ইনবক্সে মেসেজ দিবে ওগুলোই রিয়েল, ওগুলো হচ্ছে একদম রিয়েল জব। এই জবগুলো আপনারা করবেন, ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন, এবং হচ্ছে ইনডিডের জবগুলোর মধ্যে আপনার কল আসবে, আপনার ফোন নাম্বারে ডিরেক্ট কল দিবে এবং আপনাকে লোকেশন দিয়ে দেওয়া হবে যে আপনি এই লোকেশনে আসেন, আপনার এত তারিখ ইন্টারভিউ। তখন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে, কি করেন, কত টাকা স্যালারি চান, এখানে কতদিন কাজ করতে পারবেন, আপনার ভিসা স্ট্যাটাস কি, অর্থাৎ রিয়েল জবের আপনি একটা আইডেন্টিটি বুঝে যাবেন। যদি কেউ না বুঝেন আমাকে নক দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, চেষ্টা করেছি আপনাদেরকে জব পাইয়ে দেওয়ার ব্যাপারে। আর এখানে জবের স্যালারি বিষয়টা যেটা বলি, এখানে মিনিমাম জবগুলো, মানে মিনিমাম স্যালারি বলতে আমার কেমন যেন লাগতেছে, তারপরে বলা লাগতেছে যে মালয়েশিয়ার থেকে মানে এখানে মিনিমাম স্যালারি অনেক সময় মনে হয় কম। এখানে আপনার মিনিমাম স্যালারি হচ্ছে অনেক জায়গায় 1200 দিরহামও দিচ্ছে। যারা 1200 দিরহাম দিচ্ছে তারা হচ্ছে আপনাকে খাওয়া দাওয়া ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে, অনেক সময় থাকার ফ্যাসিলিটি দিচ্ছে। দুবাই হচ্ছে যে কোম্পানিগুলো আপনাকে থাকার ফ্যাসিলিটি দিবে সেগুলোতে খরচ কম হবে, সরি স্যালারি কম হবে। আমি যেখানে আসছি মেন রোডে গেলে অনেক নয়েজ হবে, এজন্য এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আল্লাহ জানে সামনে গেলে আপনাদের নয়েজ বেশি আসতে পারে। সো নয়েজের জন্য আবার ভিতরে এসে শুরু করলাম। এরপর হচ্ছে আপনাদের যেগুলো বলবো, যে যদি কোনো বাঙালি বা পাকিস্তান কোম্পানির আন্ডারে আপনি যদি ইন্টারভিউ দেন তাদের স্যালারি কেমন হয়ে থাকে। কিছু পাকিস্তানি এবং বাঙালি এবং ইন্ডিয়ানদের কোম্পানির আন্ডারে স্যালারি সাধারণত হয়ে থাকে 1800, 2000, 2200 থেকে 2500 থেকে শুরু। কিন্তু আপনি বলে নেবেন, আর আমাদের বাঙালিদের সাথে কাজ করার সময় খুবই অ্যালার্ট থাকবেন। বাঙালিদের কথা কাজে মিল থাকে না, আর বাকিটা আর কিছু বলার দরকার নাই ভিডিওতে, এইটুকু শুধু বললাম। ইন টাইমে পেড করে কিনা স্যালারি এটা জানার চেষ্টা করবেন। এরপর আসতেছে অফলাইন, মানে অনলাইনের যেগুলো হচ্ছে অফিসিয়াল বা মিড লেভেল যেগুলো জব, যেমন এখানে যদি আপনি অনলাইন থেকে কোনো একটা কোম্পানির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও জব শুরু করেন, খুব ভালো স্যালারি আসবে, লাইক 3000, 3500। কিন্তু জবের জন্য আপনাদেরকে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে, জব পাওয়াটা একটু টাফ। আর এই যে মাধ্যমগুলো বললাম এই মাধ্যমেই ট্রাই করবেন, লেগেই থাকবেন, খুব বেশি অ্যাপ্লাই করবেন। যেমন আমি 400 অ্যাপ্লাই করে মানে টায়ার্ড হয়ে গেছি, এখন অ্যাপ্লাই করি না, টুকটাক কিছু ইন্টারভিউ দিই, টুকটাক কাজ করি আর বিজনেস করি। সো ব্যবসায়ের দিকে হচ্ছে আমাকে বেশি ইনভলভ হতে হয়, ব্যবসায়িক কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, আর কোনো কিছু শিখতে গেলে সময় দিতে হবে। যেমন আমরা প্রতিষ্ঠানে তো অনেক বেশি প্রতিদিন স্কুলে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, তারপর তো কোনো কিছু শিখেছি, ঠিক ওরকম। সো অনলাইনের জবগুলো আপনাদের জন্য বেটার হবে, যাচাই বাছাই করে নেবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। অনেক ইঞ্জিনিয়ার, ডক্টররা অনেকেই আছেন, স্কিলফুল লোক আছেন, ভালো আর্টস বলেন, কমার্স বলেন, এই দেশে আর্টস, কমার্স, সায়েন্স, ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো ম্যাটার করে না। আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনার ইংলিশে প্রেজেন্টেশনটা কেমন, হিন্দি ভাষা পারেন কিনা, এটার উপরে ডিপেন্ড করে ভাগ্য ভালো হলে ভালো চাকরি হয়ে যাবে। আপনি যদি এখানে সেফটি অফিসার, ডকুমেন্ট কন্ট্রোলার, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন, কোনোভাবে একটা কোম্পানিতে 6 মাস 1 বছর কাজ করলে ভালো টাকা ইনকাম করলে দেন আবার ওখান থেকে সুইচ করতে পারবেন। আর কমিউনিটি তৈরি হয়ে গেলে জব হয়ে যাবে। আমি হচ্ছে এখানে সাথে আমার লোকের সাথে মিশি না,
একজনের ভয়ে ভয়ে মিশি নেই মানুষের সাথে। এখন দেখি এটা আমার জন্য লস হয়ে যাচ্ছে, কারণ মানুষের সাথে মিশতে হবে, আর মানুষের সাথে না মিশলেও সমস্যা। দুনিয়াতে কাজ করতে গেলে ব্যবসা বাণিজ্য জব যাই করা লাগে সব কিছুর জন্যই চোর হোক বাটপার হোক সবার সাথে মিশতে হয়, তাহলে ইনফরমেশন পাওয়া যায়। তো চেষ্টা করেছি আপনাদেরকে জব পাওয়ার বিষয়ে গাইডলাইন দেওয়ার জন্য, স্যালারির বিষয়েও।